পিএইচ আর বাফার রিলেটেড যে ম্যাথগুলি আছে ওগুলো সলভ করব। দেখো এখানে কি করা হয়েছে এই কথাটা মনে পাত্র এ এখানে কি আছে 10 ml 0.01 মোলার HCl, পাত্র বি এখানে আছে 20 ml 0.02 মোলার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে Ka, পাত্র সি তে কি আছে 10 ml 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, পাত্র ডি তে কি আছে 25 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড Kb দেওয়া আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। আর পাত্র এ আর পাত্র বি কে পাত্র ই তে মিশানো হয়েছে যেই দ্রবণটার pH হচ্ছে 2.46। পৃথকভাবে pH এর মান নির্ণয় করো। দেখো এটা কতবার আসছে কোশ্চেনটা, দেখো কতবার আসছে, ঠিক আছে সাল শেষ হয়। চলো এক নাম্বারটা করি আমরা। তাহলে এর বদলে কি আছে HCl, দেখো HCl হচ্ছে সবল অ্যাসিড, HCl সবল অ্যাসিড, এটা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হবে। HCl এর ঘনমাত্রা কত 0.01 মোলার, তাহলে H+ এর ঘনমাত্রা কত হবে 0.01 মোলার। ওকে আচ্ছা সিম্পল, তাহলে pH কি হবে নেগেটিভ লগ H+ আয়নের মোলার ঘনমাত্রা, তাহলে নেগেটিভ লগ কত হবে 0.01 কত আসে এটা 2 না, এই ক্যালকুলেটর তো একটা বুঝছো কি করছ কি অবস্থা इसको ডিসলাইক করে ক্যালকুলেটর লাগবে সব প্রেসার একসাথে করতে যায় না ভাই একটু আসছে আছে তাহলে বুঝছি এটা সবল অ্যাসিডের কত সিম্পল, ঠিক আছে। এবার দেখো পাত্র বি তে কি আছে লক্ষ্য করো, পাত্র বি তে আছে অ্যাসিডিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে হিসাবটা কেমন হবে, তিন চিহ্ন কি হবে উপমুখী তিন চিহ্ন, কারণ এটা দুর্বল অ্যাসিড কি আসবে CH3C ডাবল মাইনাস প্লাস কি H প্লাস প্লাস হচ্ছে H প্লাস, বলো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এই
বা একটা ইম্পর্টেন্ট ক্লাস জন্য কথা বলতেছি আর কত বড় হলে কোনো সুযোগ হবে এখন ভাই এটিকেট ছিল এবার দেখো যে কোনো দুর্বল অ্যাসিডের জলীয় দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কিভাবে বের করতাম সূত্র কি ছিল সূত্র দুইটা সূত্র ছিল দেখো দুইটা সূত্র ছিল একটা ছিল C আলফা বা একটা ছিল C আলফা আরেকটা ছিল কি √K * C দুইটা সূত্র ছিল এখন C কি C হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা আলফা হচ্ছে অ্যাসিডের বিয়োজন মাত্রা আর K হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এখন তুমি প্রশ্ন দেখো কি কি মান দেওয়া আছে দেখো প্রশ্ন করো দেখো প্রশ্নে Ka দেওয়া আছে আর প্রশ্নে C দেওয়া আছে এই যে 0.02 মোলার তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার হবে এইটা √K * C আমরা এটা একবারই লিখে দিই দেখো pH সমান নেগেটিভ লগ H+ এর ঘনমাত্রা অথবা কি লেখা যায় নেগেটিভ লগ ব্র্যাকেটে √K * C ডিরেক্টলি লিখে ফেললাম আমরা লিখলাম ঠিক আছে এবার মানগুলো বসায় দাও তাহলে নেগেটিভ লগ ব্র্যাকেটে কত হবে k এর মান কত 1.8 * 10⁻⁻5 c কত c হচ্ছে 0.02 ঠিক আছে দেখো pH কত পাওয়া যায় সূত্র জানলি খেলা শেষ খেলা কি অঙ্কের খেলা এটা 5 স্টার 10 যতটা স্টার্ট দাও কম হবে ঠিক আছে এটাই আসবে এই করে যে অঙ্ক এটাই আসবে পরীক্ষায় আবার এইটাই আসবে এটাই পাবো না এইটাই আসবে এটাই পাবো না কোন পরীক্ষা দিয়ে কামে রাখি চলো এটা হয়ে গেছে আমাদের নেক্সট ওয়ান এক নম্বরটা হয়ে গেছে এক নম্বরটা হলো এবার দুই নম্বর প্রশ্ন আসো তোমাদের উদ্দীপকের সি পাত্রের দ্রবণের pH এর মান নির্ণয় করো সি পাত্রে কি আছে দেখো সি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার কি আছে সবল ক্ষার ঘনমাত্রা কত 0.01 মোলার আচ্ছা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কে ভাঙলে কি পাবো এটাকে ভাঙলে পাবো সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে OH - 4 ঠিক আছে তাহলে দেখো এটা ঘনমাত্রা কত 0.01 দেখো এটা যদি 0.01 মোলার হয় তাহলে OH - কত হবে 0.01 মোলার আচ্ছা ঠিক আছে এবার ক্ষার দ্রবণের pH কিভাবে করে ক্ষার দ্রবণের pH এর সূত্র হবে এটা pH সমান 14 প্লাস দেখো 14 প্লাস log OH মাইনাস এর ঘনমাত্রা বুঝছো তাহলে অ্যাসিড দ্রবণ হলে মাইনাস log H প্লাস আর ক্ষার দ্রবণ হলে কি হবে 14 প্লাস log OH মাইনাস এর ঘনমাত্রা তাহলে কি হবে 14 প্লাস log কত 0.01 দেখি কত আসে pH
বি পাত্র, বি পাত্রে কি আছে অ্যাসিটিক অ্যাসিড, বি পাত্রে কি আছে অ্যাসিটিক অ্যাসিড, ও সি পাত্রের মিশ্রণ, সি পাত্রে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মিশ্রণে সামান্য HCl বা সামান্য NaOH যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। দেখো এটা সৃজনশীলের উচ্চতর দক্ষতা আসছে, কতবার আসছে তুমি দেখো, দেখো এবং এইবারও এটাই আসবে, এটাতেও 50টা স্টার দাও, ঠিক আছে। দেখো এটার উত্তর কি হবে, এই টাইপের কোশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা আসলে বাফার দ্রবণের কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এটা বাফার দ্রবণের প্রশ্ন অ্যাকচুয়ালি। ওকে, বাফার দ্রবণের কনসেপ্টটা কি ছিল, যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করলে ওই দ্রবণের pH মান কি হয় না, পরিবর্তন হয় না, বা হইলেও সামান্য পরিবর্তিত হয়, তাকে বলা হয় বাফার দ্রবণ, ঠিক আছে। প্রশ্নকর্তা যেহেতু এরকম কোশ্চেন করছে তার মানে এটা বাফার দ্রবণ হবে, এটা মোটামুটি 100% শিওর, ঠিক আছে। এখন এটা তারপরে এটা বাফার দ্রবণ কিনা আমরা একটু চেক করে দেখি, এটা চেকিং কিভাবে করব আমরা এখানেই করি। এটা 3 নাম্বার কোশ্চেন, চেকিংটা কিভাবে করব দেখো, চেকিংটা কিভাবে করব, প্রথম কাজ যেটা বিক্রিয়া লিখো, বিক্রিয়া লিখো, বিক্রিয়া লিখো CH3COOH প্লাস NaOH কি উৎপন্ন হবে, CH3COONA প্লাস হচ্ছে পানি, ঠিক আছে। এখন হিসাব কিভাবে করতে বলছিলাম, দেখো ট্রিক্স কি, তুমি সুন্দর মতো করে কি করবা, এই 20 এর সাথে 0.02 গুণ করে দাও, তুমি আয়তনের সাথে ঘনমাত্রাটা গুণ করো, কত আসবে 0.4, দেখো 0.4 আসবে, 0.4 আসবে, 0.4 আসবে দেখো। বাট এটা একক কি হবে দেখো, এটা একক হবে মিলিমোল, কি এটা হবে, কি হবে এটা একক মিলিমোল, অর্থাৎ আয়তন যদি ml এ রেখে গুণ করো কি হবে মিলিমোল, আর যদি আয়তনকে তুমি লিটারে নিয়ে গুণ করো তাহলে কি পাবা মোল, ঠিক আছে মোল। আচ্ছা তাহলে মিলিমোল হলো। এবার NaOH দেখো কত, NaOH কত 10 * 0.01 কত হবে 10 * 0.01 0.1 না 0.1, তাহলে এটা হবে কত 0.1 মিলিমোল, 0.1 মিলিমোল। এবার মানগুলোর দিকে একটু তাকাও, মানগুলোর দিকে একটু তাকাও, দেখো ক্ষার কম আছে, ক্ষার কম আছে, ক্ষার কম আছে না, ঠিক আছে। লবণ পানি তো শুরুতে 0 তাহলে বিক্রিয়ার পর ক্ষার শেষ হয়ে যাবে, যেহেতু ক্ষার কম আছে তাহলে ক্ষারের অ্যামাউন্ট কত হবে 0 হয়ে যাবে, যত মোল ক্ষার তত মোলই লবণ, তাহলে এটাও কত হবে 0.1 মিলিমোল, 0.1 মিলিমোল। আর অম্ল কতটুকু অবশিষ্ট থাকবে কিভাবে করব, 0.4 থেকে কত মাইনাস 0.1 টা বিয়োগ, তাহলে কত হবে 0.3 মিলিমোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার পর দেখো বিক্রিয়ার পর বিক্রিয়া পাত্রে কিন্তু দুর্বল অম্লও আছে, আবার দুর্বল অম্লের কি লবণও আছে, দুর্বল অম্ল আছে দুর্বল লবণও আছে, মানে এটা কমপ্লিটলি আমি 100% শিওর হয়ে গেলাম এটা কি হবে বাফার দ্রবণ হবে। আচ্ছা এইটা তুমি শিওর হলাম, এরপর আমাকে বলছে এই বাফার দ্রবণটাতে কিছু HCl বা কিছু NaOH যোগ করলে pH পরিবর্তন হবে কিনা, এখানে আসলে কি ব্যাখ্যা করতে হবে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে হবে, এটা অলরেডি তোমাকে ক্লাসে পড়ানো হয়েছে, তাহলে ক্রিয়া কৌশলটা ব্যাখ্যা করবা। আর pH এর মানটাও তুমি বের করে আসবে পরীক্ষায়, ঠিক আছে। pH এর মানটাও তুমি বের করে আসবে, যদিও pH চাই নাই, ঠিক আছে, pH যদিও বা চাই না তারপরেও তুমি বের করবা। তো মনে আছে pH কেমনে বের করতাম, তাহলে ক্রিয়া কৌশল তো সেলফ স্টাডি, এটা তুমি পড়ছই, বাফার দ্রবণের কি ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এইটা তো হচ্ছে যে আমরা ক্লাস লেকচারই পাইছি, এটা সেলফ স্টাডি নিজে পড়বা। তো আমরা pH টা বাই করি, pH কি হবে, pH এর সূত্রটা কি ছিল, লগ উপরে কার মোল সংখ্যা লবণের মোল সংখ্যা n সল্ট নিচে n অ্যাসিড মাইনাস লগ Ka,
ঠিক আছে, তাহলে কি হবে এটা লব, বলো লবণ কত, লবণ তো 0.1, তুমি সরাসরি 0.1 বসাই দিতে পারবা, কোনো সমস্যা নেই। অ্যাসিড কত 0.3 মাইনাস log Ka কত 1.8 into 10 power minus 5, pH টা ক্যালকুলেট করবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা অমিয় বাফার, হ্যাঁ বেস কেন হবে, হ্যাঁ কনজুগেট বেসের কনসেপ্টটা অ্যাকচুয়াল কনসেপ্ট, বাট ভাই এত ডিপ লেভেল তো তোমার এইচএসসি লেভেলে লাগবে না, বুঝছো? এইটা পারলেই হইতেছে, এটা পারলেই চাল, বুঝছো? তাহলে প্রথমে এই জিনিসটা লিখবা, এটা যে বাফার দ্রবণ এটাকে প্রমাণ করবা, বুঝছো কি না? তারপরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা লিখবা, সুন্দর করে ক্রিয়া কৌশল লেখার পরে পিএইচ এর মানটা বের করবা। এটা যদিও বের করতে বলে নাই, আবার অনেক সময় পিএইচ এর মান বের করতে বলতেও পারে, তো এইজন্য তুমি একসাথে তিনটা জিনিস শিখে ফেলো, ঠিক আছে? তাহলে তোমার একটা কোশ্চেনের মধ্যে সবকিছু শিখা হয়ে গেছে। তাহলে এটা আমরা পারবো, এটা কয়টা স্টার দাও, 50টা স্টার, এটা ইয়া থাকলে আসবে। এবার আসো 4 নম্বরটা দেখো কি বলছে, উদ্দীপকের বি ও সি পাত্রের মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। এটা অলরেডি আমরা করে ফেলছি, এটা তো অলরেডি আমরা প্রুফ করলাম, এটা একটা বাফার দ্রবণ, ঠিক আছে না? এবং ওই বাফার দ্রবণের পিএইচ তো মাত্র বের করে ফেললাম, কথা বুঝুন। বি ও সি পাত্রের মিশ্রণের প্রকৃতি মানে এটা কি, মিশ্রণ একটা বাফার দ্রবণ, ঠিক আছে না? বাফার দ্রবণ এটা প্রুফ করলাম না মাত্র, এবং পিএইচটাও বের করে ফেললাম, ঠিক আছে? তো এটাও কিন্তু সেম কোশ্চেন, এটা মতো হয়ে গেছে। হ্যাঁ মানে মিশ্রণের প্রকৃতি মানে কি, তুমি আগে এটা প্রমাণ করবে এটা বাফার দ্রবণ, তারপরে তুমি ওই বাফার দ্রবণটা কি বের করবা, পিএইচটা বের করবা। পিএইচ গণনার মাধ্যমে, হ্যাঁ মানে পিএইচ বের করতে বলছে আর কি, মানে এটা তো আমরা আগেই বুঝে যাব যেটা বাফার দ্রবণ, মানে পিএইচ বের করার আগেই তো আমরা বুঝে গেলাম না, পিএইচ বের করার আগেই তো আমরা বুঝে গেলাম যেটা একটা বাফার দ্রবণ হবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা পিএইচটা হচ্ছে যে বের করলাম। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা কুমিল্লা বোর্ড পরীক্ষা আসছে, এটা মানে 25 সালের সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। 5 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের ই পাত্রে জৈব অ্যাসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা কিন্তু খুবই ভালো একটা কোশ্চেন ছিল, কুমিল্লা বোর্ডের কোশ্চেন, তোমরা জানো কঠিন হয় সব সময়, কুমিল্লা বোর্ডে ভাবি যাবে কোশ্চেন করে মাঝে মাঝে। আচ্ছা, অঙ্কটা করার আগে আমি তোমাকে মানে মূল সলিউশনে যাওয়ার আগে এখানে কি হয়েছে আগে এটা বুঝতে হবে, এখানে আসলে কি হয়েছে আগে তোমার এটা বুঝতে হবে। দেখো কথা শোনো, প্রথম কথা হচ্ছে এগুলো খুবই বেসিক নলেজ, এগুলা বেসিক জিনিস তোমার জানা থাকা লাগবে যে ভাই যদি দুইটা দ্রবণকে কখনো মিশানো হয়, ঠিক আছে, যদি দুইটা দ্রবণকে কখনো মিশানো হয় তখন আয়তন কিন্তু বেড়ে যাবে না, আয়তন বেড়ে যাবে। ধরো তুমি 10 ml একটা দ্রবণের সাথে হচ্ছে যে 20 ml দ্রবণ তুমি হচ্ছে যে মিশাইছো, তাহলে নতুন আয়তন কত হবে বলো, নতুন আয়তন কত হবে, 30 ml হবে। এখন ব্যাপারটা বুঝো, মিশানোর আগে HCl এর ঘনমাত্রা কত ছিল 0.01, আর মিশানোর আগে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল 0.02। যখনই দুটো সলিউশন আমি মিশাবো, সলিউশনের ওভারঅল ভলিউম তো বেড়ে যাবে, আর ওভারঅল ভলিউম বা আয়তন যদি বাইরে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা উপাদানের ঘনমাত্রা হ্রাস পাবে কিনা বলো, ঘনমাত্রা কমে যাবে কিনা, কারণ আয়তন বাড়লে ঘনমাত্রা কমে, আয়তন বাড়লে ঘনমাত্রা কমে। তাহলে এখানে যেটা হবে, দুইটা দ্রবণকে আমি যদি মিশাই তাহলে কি হবে, মিশানোর পর HCl এর ঘনমাত্রাটা জানতে হবে, মানে মিশ্রিত করার পর HCl এর ঘনমাত্রাটা জানতে হবে, আবার মিশ্রিত করার পর অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রাটা তোমার জানতে হবে। প্রথম কাজ যেটা কি, যে এই দুইটা দ্রবণকে মিশানোর পর এই HCl এর নতুন ঘনমাত্রা কত
আর অ্যাসিডিক অ্যাসিডের কি নতুন ঘনমাত্রা কত সেটা আগে বের করা লাগবে, তারপরে হিসাব নিকাশ পরে। এটা কেমনে বের করব? এটা বের করার জন্য আমাদেরকে লাগবে লঘুকরণ সূত্র, ঠিক আছে? তাহলে আমরা সলিউশনটা করি। খুবই ঠান্ডা মাথায় দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ। এরকম হাবিজাবি ম্যাথ আসলে তোমরা কিন্তু পারবে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। এইসব মুখস্থ অঙ্ক করে গেলে কিন্তু এই টাইপের ম্যাথ তুমি কখনোই পারবে না, কারণ এটা পুরো কনসেপ্চুয়াল। এবার আসো কি করব আমরা, দেখো মিশ্রিত করার পর 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 দেখো মিশ্রিত করার পর HCl এর ঘনমাত্রা দেখো কিভাবে বের করবা? তুমি যেটা করবা, দেখো তুমি যেটা করবা, তুমি প্রথমে যেটা করবা, এই যে এখানে যে আয়তন ঘনমাত্রা আছে না, এটাকে গুণ দিবা, আয়তনের ঘনমাত্রাকে গুণ, তাহলে 10 into 0.01 মানগুলো তো কম দিছে কেন? আচ্ছা তাহলে কি করলাম, দেখো আয়তনের ঘনমাত্রা গুণ, এরপরে তুমি এটাকে ভাগ দিবা মিশ্রণের মোট আয়তন দ্বারা, সেটা কত 30, যেহেতু 10 আর 20 মিশানো হয়েছে তাহলে 30 হবে। এটা হচ্ছে মিশ্রিত করার পর HCl এর ঘনমাত্রা, ঠিক আছে? কিভাবে বের করে? আয়তন ঘনমাত্রা গুণ করে ওইটাকে মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ, তাহলে এটা হবে 10 into 0.01 ভাগ 30, তাহলে এটা হবে 3.33 into 10 to the minus 3। ঠিক আছে, এটা পাইবে এত মোলার, ঠিক আছে? এত মোলার, আচ্ছা এটা গেল। এবার মিশ্রিত করার পর দেখো, মিশ্রিত করার পর বের করবা তুমি অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রা এটা কত হবে? সমান হবে, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের, দেখো অ্যাসিডিক অ্যাসিডের আয়তন কত? 20, ঘনমাত্রা 0.02, তাহলে এটা হবে 20 into 0.02, 20 into 0.02, টোটাল আয়তন কত? 30 ভাগ হচ্ছে এর আসবে 0.013, 0.013। ওকে, তাহলে আমরা কি করলাম দেখো, তাহলে দুইটা দ্রবণকে মিশানোর পর আমরা HCl এর ঘনমাত্রাটা বের করলাম, দুইটা দ্রবণকে মিশানোর পর আমরা অ্যাসিডিক অ্যাসিডের ঘনমাত্রাটাকে বের করলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের 50% কাজ কমপ্লিট। এবার আসো এবার HCl ও হচ্ছে যে কিছু H+ দিবে তোমাকে, দেখো HCl ও তোমাকে কিছু H+ দিবে, আবার অ্যাসিডিক অ্যাসিড ও তোমাকে কি কিছু H+ দিবে। তাহলে আমি কি বলতে পারি যে আমার দ্রবণে যতগুলো H+ আয়ন এখন আছে তার উৎস কয়জন? দুইজন না? HCl ও দিবে, আবার কে দিবে? HCl ও দিবে, আবার কে দিবে? অ্যাসিডিক অ্যাসিড ও দিবে, দুইজনই দিবে। তাহলে আমি কি এভাবে লিখতে পারবো না? দেখো আমি এভাবে লিখতে পারবো না, দেখো H+ টোটাল, দেখো H+ টোটাল মানে দ্রবণে এই মুহূর্তে যতগুলো H+ আছে এই টোটাল H+ টা কি হবে? এটা সমান হবে H+ এর ঘনমাত্রা কার কাছ থেকে প্রাপ্ত? HCl থেকে প্রাপ্ত, প্লাস H+ এর ঘনমাত্রা কার কাছ থেকে প্রাপ্ত? কার কাছ থেকে প্রাপ্ত? অ্যাসিডিক অ্যাসিড থেকে প্রাপ্ত, ঠিক আছে? অ্যাসিডিক অ্যাসিড থেকে প্রাপ্ত। তাহলে দুটো ঘনমাত্রা কি করা লাগবে? যোগ করা লাগবে, ঠিক আছে? যোগ করা লাগবে, আচ্ছা যোগ করা লাগবে। এবার আসো আমরা কি করব দেখো, এবার দেখো আমরা একটা কাজ করি, দেখো আমরা একটা কাজ করি, আমরা দুই পাশে নেগেটিভ লগ নেই, ধরো এখানে নিলাম
মাইনাস লগ, দেখো মাইনাস লগ কি হবে h প্লাস টোটাল নিলাম, এখানে কি হবে মাইনাস লগ আর ব্র্যাকেটে কিন্তু এই ব্র্যাকেটে এই পুরো জিনিসটা, এটা কত হবে h প্লাস এর ঘনমাত্রা HCl থেকে প্রাপ্ত প্লাস H প্লাস এর ঘনমাত্রা অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রাপ্ত, ঠিক আছে। আচ্ছা লেখা যাবে, এখানে কিন্তু হিসাব একটু ক্রিটিক্যাল, একটু সাবধানে হিসাব করতে হবে, এগুলো বুঝছি, ঠিক আছে, এগুলো বুঝছি। আবার দেখো এখানে আবার নেগেটিভ লগ আবার প্রত্যেকের জন্য আলাদাভাবে দেওয়া যাবে না, কথাটা বুঝছো কিনা, এই পুরো জিনিসটা কি একটা ভ্যালু, ওইটার বামে তুমি হচ্ছে নেগেটিভ লগ নিছো। এখন দেখো মাইনাস লগ h প্লাস টোটাল, এটার মানে কি মাইনাস লগ h প্লাস টোটাল, এটার মানে কি, এটা মানে হচ্ছে কি দ্রবণের pH না, মিশ্রিত করার পর দ্রবণের যে pH, ঠিক আছে। তাহলে এই জিনিসটার বদলে আমি কি দ্রবণের pH-টা লিখতে পারি না, মাইনাস লগ h প্লাস টোটালের বদলে কি আমি দ্রবণের pH মানটা লিখতে পারি, সেটা কত দেওয়া আছে দেখো, সেটা কত দেওয়া আছে 2.46, এটা লিখো, এদিকে দেখো 2.46 লিখলা, ঠিক আছে, হয়ে গেল। মাইনাস লগ h প্লাস টোটাল মানে কি পুরো দ্রবণটার pH, মানে মিশ্রিত দ্রবণটারই pH সমান, এই মাইনাস ঠিক থাকবে, এই লগ ঠিক থাকবে। এবার দেখো H প্লাস এর ঘনমাত্রা কার কাছ থেকে প্রাপ্ত, HCl থেকে প্রাপ্ত। এখন আমরা জানি যে আমাদের সবল অম্ল পুরোপুরি কি হয় আয়নিত হয়ে যায় না, আয়নিত হয়ে যায় সবল অম্ল, এইজন্য HCl এর ঘনমাত্রা যা হবে, HCl এর ঘনমাত্রা যা হবে H প্লাস এর ঘনমাত্রাও কি তাই হবে, HCl এর ঘনমাত্রা যা হবে, HCl এর ঘনমাত্রা যা হবে H প্লাস এর ঘনমাত্রাও ওইটাই হবে, কারণ HCl পানিতে গিয়ে কি হয়ে যায় 100% আয়নিত হয়ে যায়। তাহলে এই H প্লাস এর ঘনমাত্রা HCl, এটার বদলে আমি কি লিখতে পারবো বলো, এই যে এই মানটা আমি লিখতে পারবো 3.33 × 10⁻³ লিখলাম, ঠিক আছে, এটা লিখলাম, ওকে, প্লাস এবার এখানে আসো, এবার এখানে আসো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দুর্বল অ্যাসিডের জন্য H প্লাস এর ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে, মাত্রই দেখলাম না আমরা দুর্বল অ্যাসিডের জন্য, দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের জন্য আর কি, যেই সমস্ত অ্যাসিড একটা H প্লাস দেয় তাদের জন্য H প্লাস এর ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে, C আলফা দিয়ে না, C আলফা দিয়ে। তাহলে তুমি কি চাইলে এখন এই জায়গায় C আলফা লিখতে পারবে না, যেহেতু অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাহলে এটার বদলে হচ্ছে যে কি লেখা যাবে C আলফা লেখা যাবে। তাহলে এখন অ্যাসিডিক অ্যাসিডের C কত মাত্রই আমরা বের করে রাখছি, দেখো 0.013, এটা আমরা বের করে রাখছি, অলরেডি আমরা এটাকে বের করে রাখছি, ইনটু আলফাটা আমরা হচ্ছে যে বের করব, মানে কি এই অ্যাসিডিক অ্যাসিডের কি নির্ণয় করব, বিয়োজন মাত্রাটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে C আলফা পুট করলাম, C এর মান তো অলরেডি বের করে রাখছি, এখানে জাস্ট হিসাব করে কার মানটা নির্ণয় করব, আলফার মানটা নির্ণয় করব। ঠান্ডা মাথায় হিসাবটা করো, ঠিক আছে, হিসাবটা করো, দেখি এই হিসাবটা কি করতে পারে, এই হিসাব না পারলে আবার 19 এ যায় লগারিদমের ক্লাসে ভর্তি হও।
হিসাব করতে? আমি করবো? সব তো আমি করে দিই, নিজের হাতে কিছু করো না। আচ্ছা দেখো টেকনিকটা যেটা করতে হবে, প্রথমে মাইনাসটা এখানে নিতে হবে। দেখো এই কথা শোনো, প্রথমে মাইনাসটা নিতে হবে, এখানে নিলে কত হবে? -2.46। এরপরে লবটা সরানোর জন্য 10 এর মাথায় কত দেওয়া লাগবে? -2.46। তাহলে 10 এর মাথায় পাওয়ার হিসেবে যাবে কত? -2.46। আচ্ছা কি হবে দেখো, প্রথমে মাইনাসটা বামে যাবে, এবারে লবটা রিমুভ করার জন্য 10 এর মাথায় কত লিখতে হবে? -2.46। একটা ভ্যালু এখানে আসবে, আসার পরে ওখান থেকে এই জিনিসটা বিয়োগ করব। প্রথমে এই যে 3.33 * 10⁻⁻⁻, এটাকে বিয়োগ করি আমি। বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলাম, বিয়োগ করে কত দিয়ে ভাগ দিব? 0.013 দিয়ে ভাগ দিব। তাহলে 0.01 আসবে। আলফার মান কত আসবে? দেখো আলফার মান আসবে 0.01। ঠিক আছে, মানে কত পার্সেন্ট বলো তো? এটা কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? তাহলে পার্সেন্ট আলফা কত? পার্সেন্ট আলফা কত? তোমার পার্সেন্ট আলফাটা দাঁড়াবে এখানে, পার্সেন্ট আলফা দাঁড়াবে হচ্ছে তোমার 1.05%। 1.05%। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম বিয়োজন মাত্রা কত? 1.05%। দেখো প্রপার মানে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া এই ম্যাথ মনে হয় না কেউ পারছে। এরকম একটা হাবিজাবি ম্যাথ তোমার সময় যদি পরীক্ষা চলে আসে, আমি তোমার কিন্তু পুরো সলিউশন তুমি এটা আনসার করতে পারবে না। কথাটা বুঝো, ধরো তুমি ক ক পারো, গ পারো, ঘতে এরকম একটা হাবিজাবি ম্যাথ চলে আসে, তুমি পরিকল্পনা নিয়ে গেছো যে এই চ্যাপ্টার থেকে আনসার করবে। ঠিক আছে, তোমার তো হিসাব থাকে যেখান থেকে আনসার করবো, ওখান থেকে আনসার করবো। পরে দেখা যাচ্ছে কোশ্চেনে গোলমাল হবে, উল্টাপাল্টা কোনো কিছু জিনিস চলে আসবে, তুমি এর আনসার করতে পারবে, শেষ, পরীক্ষাটা খারাপ হবে। ভাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা, এইখানে কোনো রিস্ক নেওয়াই যাবে না। প্রশ্ন সহজ হোক কঠিন হোক এটা পরের হিসাব, সহজ হলে তো ভালো, কিন্তু যদি কঠিন হইলেও আমি ওই পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি। তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে পরীক্ষার হলে, সবকিছু শিখে যেতে হবে। চলো এটা গেল। নেক্সট হচ্ছে যে কোশ্চেনে যাই, এটা কি বলছে? 5 নাম্বারটা হলো আমাদের 6 নাম্বার কোশ্চেন করো। কি বলছে এখানে? উদ্দীপকের এ ও ডি পাত্রের মিশ্রিত দ্রবণটি বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করবে কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা 10 নম্বর 25 আসছে। বলো এ পাত্রে কি আছে? HCl, আর ডি পাত্রে কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। চলো এটা আমরা চেক করে দেখি এটা বাফার হবে কিনা। তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষারীয় বাফার হইতে পারে, এটা ক্ষারীয় বাফার হইতে পারে। 6 নাম্বার, এখানে বিক্রিয়া কার মধ্যে হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কার মধ্যে? HCl এর মধ্যে রিঅ্যাকশন হবে, কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। এবার দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কত? 25 আর ঘনমাত্রা কত? 0.1। তুমি কি করবা? 25 এর সাথে কত গুণ? 25 এর সাথে 0.1 গুণ করো, 25 * 0.1 গুণ করো, কত আসবে? 2.5। এটা আসবে 2.5, এটা আসবে 2.5
2.5 একক কি হবে মিলিমোল, একক হবে মিলিমোল। এবার HCl টা গুণ করো 10 * 0.01, 10 * 0.01 হ্যাঁ 0.1 আসবে, 0.1 মিলিমোল, 0.1 মিলিমোল। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার পূর্বে লবণ শূন্য পানি শূন্য, বুঝাই যাচ্ছে বিক্রিয়ার পর কে শেষ হয়ে যাবে অম্ল শেষ, তাহলে অম্লের পরিমাণ হয়ে যাবে শূন্য। লবণ কতটুকু হবে, লবণ হবে 0.1 মিলিমোল, 0.1 মিলিমোল। ঠিক আছে 0.1 মিলিমোল। আর দুর্বল ক্ষার কতটুকু অবশিষ্ট থাকবে কিভাবে বের করবে, সিম্পল 2.5 থেকে কত মাইনাস 2.5 থেকে 0.1 বিয়োগ করে দাও, 2.5 থেকে 0.1 বিয়োগ করে দাও, এটা আসবে 2.4 মিলিমোল, 2.4 মিলিমোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার পর বিক্রিয়া পাত্রে কি দুর্বল ক্ষারও আছে, দুর্বল ক্ষারও আছে, আবার দুর্বল ক্ষারের লবণও আছে, দুর্বল ক্ষারও আছে, দুর্বল ক্ষারের কি লবণও আছে। মানে এটা অবশ্যই একটা বাফার দ্রবণ হবে, এবং এটা কি ধরনের বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ হবে। কারণ ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কে দুর্বল হয়, ক্ষার দুর্বল হয়, আর অম্লীয় বাফারের ক্ষেত্রে কে দুর্বল হয়, অম্ল দুর্বল হয়। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন ধরো তুমি pH টাও ক্যালকুলেট করো, তো আমি এটা বলছিলাম তোমাকে ক্ষারীয় বাফারের pH আসলে সরাসরি বের করা যায় না, আগে কি বের করা লাগবে, pOH বের করা লাগবে। কি বের করা লাগবে, pOH। তাহলে লিখো pOH সমান কি হবে লব, উপরে কি হবে লবণের মোল সংখ্যা, নিচে হবে এবার কার মোল সংখ্যা বলো, বেজের মোল সংখ্যা, আর মাইনাস হবে লব কেবি, মাইনাস হবে লব কেবি, মাইনাস হবে কি লব কেবি। তাহলে মানটা বসাও, লব লবণ কত ভাইয়া 0.1 দেওয়াই আছে 0.1, আর ক্ষার কত 2.4 মাইনাস, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান কেবি এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵। তাহলে এখান থেকে তোমার pOH টা বের হবে, এই সবগুলোর মান কি 1.8 না এটা দেওয়া আছে তো কোশ্চেন দেখো, এই যে কেবি দাও, আচ্ছা 10⁻⁴ দিছে ভুল আছে, এটা 10⁻⁵ হবে। আচ্ছা এখন যদি কোশ্চেনে যেটা দেওয়া থাকবে কে কি এটা ধরেই করবা তুমি, ঠিক আছে যেটা দেওয়া থাকবে ওটা ধরেই করবে। তাহলে হিসাব করো তো কত এটা, ল 0.1 আর 6.4 এসএসজি এর দেওয়া आंसर আমরা কি করি মাইনাস ল এটা 3.36 আসছে। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে pOH এর ভ্যালু, এটা হচ্ছে pOH এর ভ্যালু, pH না কি এটা হচ্ছে pOH এর মান। এখন pH বের করতে হবে কিভাবে, সিম্পল তুমি কি জানো pH যোগ pOH সমান কত 14, এটা কততে, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় 25°C। ঠিক আছে, তাহলে তুমি কি করো 14 থেকে বিয়োগ করে দাও, তাহলে pH চলে আসবে 14 থেকে বিয়োগ করো 10.63। যেহেতু ক্ষারীয় বাফার তাহলে অবশ্যই এটার pH মান কি সাথে কি আসবে, বেশি স্বাভাবিক। তাহলে এই টাইপের ম্যাথ এগুলোই আসবে পরীক্ষায় ভাই, এগুলোই আসবে, বাকিগুলো বাকি কাজ বাকিগুলো পরে নিন ভাই, দেখতে আর করে দেখাচ্ছি না।